আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহার। গত 5 মাস ধরে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা থাকার পর আগামীকাল 17 আগস্ট আবারও উন্মুক্ত হচ্ছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। গত 5 আগস্ট করোনা প্রতিরোধ কমিটির সভায় ঘোষণা দেওয়া হয় 17 আগস্ট থেকে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার। ঘোষণার পর থেকেই পর্যটন শিল্পের সাথে জড়িতদের মাঝে বইছে খুশির আমেজ। কক্সবাজার থেকে ইস্তেফা ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গত মার্চের শেষ সময় থেকে করোনা সংকটের কারণে কক্সবাজারে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ফলে হাজার হাজার পর্যটকে মুখর থাকা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হয়ে পড়ে জনশূন্য। প্রায় 5 শতাধিক হোটেল মোটেল কার্যক্রম থমকে যায়। এরপর থেকে বেকার হয়ে পড়েন পর্যটন খাতে সংশ্লিষ্ট প্রায় 3 লাখ কর্মী। টানা 5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। যদি সরকার নির্দেশের সদরে খুলে দেয়, আমাদের রেস্টুরেন্টই চালু করলে আমাদের ক্ষতি বসে নেওয়ার সম্ভাবনা আছে। 400 থেকে 450 আপনার আবাসিক হোটেল, প্রায় 200 রেস্তোরাঁ, সব মিলে 600 হোটেল এবং রেস্তোরাঁ, প্রায় 3 লক্ষ অধিক কর্মচারী বেকার। সবকিছুই বন্ধ, 17 তারিখের পর সবকিছু খুলবে। আমরা যদি জানতাম এখন আসতাম না। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে বেকার জনগোষ্ঠী ফিরে পাবে কর্মস্থল, অর্থনীতির চাকা হবে গতিশীল, জানালেন এই ব্যবসায়ী নেতা। দীর্ঘ আজকে 5 মাস ধরে আমাদের এই পর্যটন সেক্টরটা বন্ধ রয়েছে, যার কারণে লাখ লাখ মানুষ বেকার হয়ে আছে। সরকার যে আমাদেরকে এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পর্যটন চালু করার সুযোগ দিয়েছে, তার কারণে আমাদের বেকার হওয়া এই জনগোষ্ঠীটা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবে এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক চাকাটার গতিটাও সচল হবে। কক্সবাজারের পর্যটন হচ্ছে অর্থনীতির মূল জায়গা। সকল বিবেচনায় পর্যটন শিল্প সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কক্সবাজারের মূলত পর্যটন হচ্ছে আমাদের মূল অর্থনীতির জায়গা। এর সাথে 3 লক্ষ অধিক মানুষের প্রত্যক্ষ সংযোগ আছে। তো সেই সকল বিবেচনায় আমরা এটাকে সীমিত পরিসরে ওপেন করতে চাচ্ছি। ইট পাথরের শহরে বন্দী থাকা মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রকৃতির টানে ছুটে আসবে পর্যটন নগরী কক্সবাজারে। আর তাদের পদচারণায় মুখরিত হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এমনটি প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ক্রমেই স্বাভাবিক হচ্ছে ট্রেন যোগাযোগ। করোনা ভাইরাসের কারণে 4 মাস 22 দিন বন্ধ থাকার পর 13 জোড়া ট্রেন চালু হয়েছে আজ। রোববার সকাল থেকে রেলের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন গন্তব্যে এর ট্রেন চলাচল শুরু হয়। এছাড়া চলতি মাসের মধ্যেই পর্যায়ক্রমে সকল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 31 মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সব রুটে যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ থেকে আরও 13 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে 12 জোড়া আন্তনগর এবং 1 জোড়া কম্পিউটার ট্রেন। সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান। এই সময় তিনি ট্রেনের নতুন আইনের কথা উল্লেখ করে বলেন, 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে। এতদিন সারা দেশে মোট 34টি ট্রেন চলাচল করছিল। রোববার রেলের বহরে যুক্ত হলো আরো 26টি ট্রেন। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো 60টি। যদিও স্বাভাবিক সময় সারা দেশে প্রায় 100টির মতো আন্তনগর ট্রেন চলাচল করে। এ মাসের মধ্যে বন্ধ থাকা বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 32 জনের। এর মধ্যে পুরুষ 25 জন এবং নারী রয়েছেন 7 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3657 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2024 জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শ্রদ্ধা ও শোকাহত চিত্তে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজারো মানুষ বিনম্র শ্রদ্ধা জানায়। এই সময় জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৫ মিনিটের মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত, উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। শোক শ্রদ্ধা ইতিহাসে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল লক্ষ্মীপুরবাসী। শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে জেলাবাসী। সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলা নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের সার্কিট হাউসে বঙ্গবন্ধুর মুরালে প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনির সুলতান মনি। পরে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কর্মসূচির মধ্যে ছিল শোকসভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ফরিদপুরের সদরপুরে দিবসটি উপলক্ষে সকাল 10টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। পাবনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। রংপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, সিটি মেয়র ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সিলেটে নানা কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ছাড়াও ভার্চুয়াল মিটিং, দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়। বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঢাকার ধামরাইয়ে দিবসটি উপলক্ষে ধামরাই প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ বেনজির আহমেদ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা লিখন, বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে নানা আয়োজনে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন। শনিবার সরকারি স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেসার আহমদ। নোয়াখালীতে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। শনিবার সকালে বঙ্গবন্ধু স্কোয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানি সুলতানা হেলেন সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা। শোক হোক শক্তি, মুজিব আদর্শে দেশ প্রেমে উদ্বুদ্ধ হোক আপামর জনতা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। ফেনীতে অবস্থান করলে ক্যাডারদের পতন হবে বলে মন্তব্য করেছেন ফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল আবদিন হাজারী। শনিবার বিকেলে শহরের মাস্টারপাড়াস্থ তার বাসভবনে সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। তাদের সকলের মধ্যে ধারণা, আমি যদি ফেনীতে অবস্থান করি তাহলে তাদের পতন হবে, আমার উত্থান হবে। ইতিমধ্যে দু একটা ফেসবুকে বলেছে যে জয়নাল হাজারী ইন, অমুক হাজারী আউট। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পিকআপ উল্টে 2 জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে নাওচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ও আমির হোসেনের বাড়ি নেত্রকোনায়। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30 করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।